আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনাদের আজকের প্রথম ক্লাসেই বিশেষ করে অলরেডি কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে কথোপকথন হয়েছে। এই মুহূর্তে আমি রেকর্ডিংটা ওপেন করেছি। যারা বিভিন্ন কর্মব্যস্ততা উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনারা এখানে যুক্ত আছেন, সেই জায়গা থেকে আপনাদের কর্মব্যস্ততা উপেক্ষা করে আপনারা যারা আজকের এই জুম লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। অলরেডি রেকর্ডিং ওপেন আছে। আমাদের আজকের ক্লাসের লেকচার বা আলোচনার বিষয় ডায়রিয়া। তো এই ডায়রিয়া টপিকস বা ডায়রিয়া বিষয়ক তথ্য আপনারা যারা প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে কাজ করবেন বা একজন পল্লী চিকিৎসক হিসেবে কাজ করবেন, বিভিন্ন কমিউনিটির মানুষকে স্বাস্থ্য সেবা দেবেন, হয়তো এমন কোনো দিন পাবেন না যে ডায়রিয়ার পেশেন্ট আপনাকে ম্যানেজ করতে হবে না বা ডায়রিয়ার পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হবে না। প্রতিটা দিন কমপক্ষে দুইটা একটা পেশেন্ট আপনারা পাবেন এই ডায়রিয়ার পেশেন্ট হিসেবে বা ডায়রিয়ার পেশেন্ট পাবেন। তো যেটাই বলি না কেন, এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আজকের ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, এই ডায়রিয়া টপিকসের ভেতরে আমরা যা শেখাবো, এই টপিকসের ভেতরে আমি আজকের ক্লাসে যা যতটুকু আলোচনা করব, ঠিক শীটের তথ্যগুলো বা শীটের মেসেজগুলো যদি আপনার পড়তেও কষ্ট হয়, আমার কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে শোনেন, আমি আশা করছি আমার কথাগুলো আপনার সারা জীবন, আপনার কর্মজীবনকে, বিশেষ করে আপনি যখন প্র্যাকটিস করবেন, তখন আমার এই কথাগুলো আপনার কাজে আসবে। তো সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডায়রিয়া বানানটা যদিও একটু ক্রিটিক্যাল মনে হতে পারে আপনাদের কাছে, তারপরেও আমি বলবো যে এটা একটু দেখে নেবেন। DIA RR HOEA, ডায়রোভিয়া উচ্চারণটা এরকম হয়। তো এটা না করে ডায়রিয়া উচ্চারণ করা হয়। তবে ডায়রিয়া কথাটার সঙ্গে আমরা কিন্তু যতটুকু পরিচিত, এর পাশে ব্র্যাকেট দিয়ে লেখা আছে উদরাময়। উদরাময় কথার সঙ্গে কিন্তু আমরা অতখানি পরিচিত না। তো এইখানে দুইটা ভাগ আছে বা দুইটা বিষয় আছে। ডায়রিয়া হচ্ছে আমাদের মেডিকেল টার্মিনোলজি বা বিশেষ করে মেডিকেল সেক্টরের একটা ভাষা বা তথ্য। আর এর বাংলা হচ্ছে উদরাময়। অনেক পল্লী চিকিৎসক আছে ডায়রিয়া জানে, কিন্তু ডায়রিয়ার বাংলা জানে না। অনেক এরকম পল্লী চিকিৎসক আছে, আপনি জিজ্ঞাসা করবেন বলতে পারবে না। তো দেখেন, এই যে ডায়রিয়া মানে হচ্ছে উদরাময়। অনেকেই বলে কি বলবো যে অ্যাবডোমিনাল ইনফেকশন। অ্যাবডোমিনাল ইনফেকশন, অ্যাকচুয়ালি অ্যাবডোমিনাল ইনফেকশন অনেক কারণে হতে পারে, আলাদা আলাদা রিজন আছে। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো না, আমরা কথা বলবো বা আমরা জানবো ডায়রিয়া সম্পর্কে। শীটে যা তথ্য আছে সেগুলো থাকুক, আপনারা আমার কথা শুনবেন। প্রথম কথা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া মানে আমরা সাধারণ মানুষ হিসেবে কি জানি? পাতলা পায়খানা হওয়া। আমরা সাধারণ মানুষ হিসেবে জানি পাতলা পায়খানা হবে। এখন এই পাতলা পায়খানা কতবার হবে? 3 বারের অধিক। অর্থাৎ 3 বারের অধিক এটা কোন সময়ের মধ্যে? 24 ঘন্টার মধ্যে। রাত দিন 24 ঘন্টার মধ্যে 3 বারের বেশি বা ততোধিক বার যদি পাতলা পায়খানা হয়, এবং পায়খানার ক্যাটাগরিটা ঠিক যদি এমন হয় যেখানে জলের পরিমাণ বা পানির পরিমাণ বেশি, মল বা স্টুলের পরিমাণ কম, তখন সেটাকে আমরা ডায়রিয়া বলবো। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারিনি, আমি আবারও রিপিট করছি। বিষয়টা ঠিক এরকম, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে ডায়রিয়া আমরা কখন বলবো, কখন আমরা মনে করব যে এই পেশেন্টের ডায়রিয়া হয়েছে? যখন পেশেন্ট এসে আপনার কাছে বিবরণ দেবে রাত দিন 24 ঘন্টার মধ্যে 3 বারের বেশি, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 10 বার, 12 বার, 15 বার, 20 বার, 3 বারের বেশি যদি পাতলা পায়খানা হয়, এবং পায়খানাতে জলের পরিমাণটা বেশি বা জলীয় অংশটা বেশি থাকবে, পানির পরিমাণটা বেশি থাকবে, স্টুলের পরিমাণটা কম থাকবে, এটাকেই বলছি আমরা ডায়রিয়া। আমি রেকর্ডিং এর মাঝে কথা বলি না তেমন,
তারপরে আপনাদেরকে একটু আপনাদের ফিডব্যাক জানতে চাই। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, আচ্ছা, বুঝতে পেরেছি। মোটা দাগে স্ট্র্যাটেজি হচ্ছে তিনটা। ডায়রিয়ার মোটা দাগে স্ট্র্যাটেজি তিনটা। প্রথম কথা হচ্ছে 24 ঘন্টার মধ্যে 3 বারের বেশি পাতলা পায়খানা হবে, এক। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে জলের পরিমাণ বা স্টুলের মধ্যে বা কি বলবো যে পাতলা পায়খানার মধ্যে জলের পরিমাণটা বেশি থাকবে বা জলীয় অংশটা বেশি থাকবে, জলীয় অংশটা বা পানির পরিমাণটা বেশি থাকবে। 3 নম্বরে যে বিষয়টা আসবে সেটা কি, স্টুলের পরিমাণটা কম থাকবে। এই তিনটা বিষয় যদি সমন্বিতভাবে কোনো পেশেন্ট এসে আপনার কাছে উপস্থাপন করে, অবশ্যই অবশ্যই সেটাকে ডায়রিয়া হিসেবে চিহ্নিত করে আপনাকে প্রাইমারি ম্যানেজমেন্ট দিতে হবে। এইটাই হচ্ছে মূল বিষয়। এই তিনটা কথা মাথায় রাখবেন। আচ্ছা দেখেন, সংজ্ঞাতে বলছে কি, দিনে 3 বার বা ততোধিকবার পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলে। আমি যে কথাগুলো এতক্ষণ বলেছি সেই কথাটা এখানে লেখা আছে। এটাকে আমাদের মেডিকেল টার্মিনোলজির ভাষায় বলা হয় passes of loose motion more than 3 times in a day is called diarrhea. passes of loose motion passes of loose motion more than 3 times মানে 3 বারের বেশি যদি পাতলা পায়খানা হয় সেটাকে আমরা ডায়রিয়া বলবো। কি কি কারণে হয় ডায়রিয়া হওয়ার পেছনে? তো অনেকগুলো কারণ আছে। আমরা আসলে সাধারণ মানুষ হিসেবে কি জানি, যে ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। ডায়রিয়া একটি পানিবাহিত রোগ, কিন্তু আসলে এটা কি শুধুমাত্র পানির মাধ্যমে হয়? না, শুধুমাত্র পানির মাধ্যমে হয় না। এটা আরো অনেকগুলো অর্গানিজম আছে, অনেকগুলো সেক্টর আছে যে জায়গাগুলোতে সাধারণত, বা অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেই জায়গাগুলো থেকে ডায়রিয়াটা সংক্রামিত হয় বা মানুষের বডিতে হয়ে থাকে। কজেস গুলো জানার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে এই যে কারণ কথাটা উল্লেখ করা আছে, অর্থাৎ কি কি কারণে হয়। এখানে মোর দেন 80% ডায়রিয়া, অর্থাৎ 80% বা 80 ভাগ ডায়রিয়ার পেশেন্ট মূলত ভাইরাস জনিত কারণে হয়। বিশেষ করে ভাইরাসের কারণে ডায়রিয়া দেখা দেয় 80 ভাগের বেশি মানুষের। এই ভাইরাসটার নাম কি? রোটা ভাইরাস। তাহলে আপনাদের পরীক্ষার যদি প্রশ্ন আসে যে ডায়রিয়া কোন ভাইরাসের মাধ্যমে হয়, ভাইরাসের নাম হচ্ছে রোটা ভাইরাস। আর ও টি এ, রোটা ভাইরাস। এই রোটা ভাইরাসের মাধ্যমে, এই রোটা ভাইরাসটা কিসের মাধ্যমে ছড়ায়? পানির মাধ্যমে ছড়ায়। এটা পানির মাধ্যমে ছড়ায়। দেখবেন যে বিভিন্ন ধরনের মানে যখন আমাদের, মানে কি বলবো যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে যখন বন্যা দেখা দেয়, এই যে কিছুদিন আগে ফেনী বা এই যে কুমিল্লার দিকে বন্যা হলো, তো সেই জায়গাগুলোতে কি দেখা দিয়েছিল? ডায়রিয়া দেখা দিয়েছিল। কেন? এখানে কিন্তু বিশুদ্ধ পানির অভাবেই ডায়রিয়াটা হয়ে থাকে, এবং 80 ভাগ ডায়রিয়া হয় এই রোটা ভাইরাসের কারণে, যেটা পানির মাধ্যমে ছড়ায়। এই জন্য মোটা দাগে ডায়রিয়াকে মূলত পানিবাহিত রোগ বলা হয়। ডায়রিয়াটাকে মোটামুটি পানিবাহিত রোগ বলা হয়। এবং এই পানির মধ্যে ঠিক এই রোটা ভাইরাসটা থাকে। এই রোটা ভাইরাসটা পানির মাধ্যমে আমাদের বডিতে প্রবেশ করে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে পাতলা পায়খানা থেকে শুরু করে পেট ব্যথা, তারপরে মাথা ঘোরানো, বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। তাহলে কি বলবো যে ডায়রিয়ার যে জীবাণু বা ভাইরাস, সেটার নাম হচ্ছে রোটা ভাইরাস। আচ্ছা, এতটুকু মনে থাকলে হবে। তো প্রথমেই দেখি কারণগুলো কি কি বলছে। 1 নম্বর কারণ বলছে ভাইরাস, অর্থাৎ ভাইরাস জনিত কারণে ডায়রিয়া হতে পারে, ব্যাকটেরিয়া জনিত কারণে হতে পারে। বিভিন্ন ধরনের ব্যাড ব্যাকটেরিয়া গুলো আছে, আপনারা জানেন হয়তো বা অনেকেই, যে আমাদের শরীরের মধ্যে, অর্থাৎ মানব শরীরের মধ্যে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে। একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া, মানে ভালো ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া, মানে খারাপ ব্যাকটেরিয়া, যেই গুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের সংক্রমণ তৈরি করে, রোগ সৃষ্টি করে। এগুলাকে এক কথায় বলা হয় রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। আচ্ছা, আচ্ছা, 5B থেকে আছেন, পরে কথা বলবো বাবা, হ্যাঁ। আচ্ছা, তারপরে 3 নম্বরে বলা হচ্ছে প্রোটোজোয়া। হ্যাঁ, বিভিন্ন ধরনের কিছু প্রোটোজোয়া আছে যেগুলো মূলত ইন্টেস্টিনাল ওয়ালে বা আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রে সাধারণত এই ইনফেকশনটা হয়ে থাকে, যেটা প্রোটোজোয়াল ইনফেকশন বলা হয়। এই প্রোটোজোয়ার কারণে অনেক সময় ডায়রিয়া হয়ে থাকে। তারপরে কিছু প্যারাসাইট, কিছু প্যারাসাইট আছে, এই প্যারাসাইট গুলোর কারণেও
কি হতে পারে? ডায়রিয়া হতে পারে। প্যারাসাইট গুলো কোথায় থাকে? আমাদের খাদ্য নালী, অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, অর্থাৎ পরিপাক তন্ত্র আছে, এই পরিপাক তন্ত্রে সাধারণত এই প্যারাসাইট গুলো থেকে থাকে আর কি। তারপরে ফাঙ্গাস, কিছু ফাঙ্গাস আছে যেগুলোর কারণে ডায়রিয়া হয়, এগুলো খুবই রেয়ার, খুবই রেয়ার। আরেকটা হচ্ছে ফুড পয়জনিং। ফুড পয়জনিং মানে কি? খাদ্যে বিষক্রিয়া। অ্যাকচুয়ালি খাদ্যে বিষক্রিয়া থেকে ডায়রিয়া হয়, আমি এই কথাটার সঙ্গে একমত না। যদিও এটা মেডিকেল টার্মিনোলজি বলছে যে ফুড পয়জনিং, তো এটাকে ফুড পয়জনিং মানে কি? পয়জনিং মানে হচ্ছে বিষক্রিয়া। কারো বডির মধ্যে যদি বিষক্রিয়া দেখা দেয়, সেই মানুষ কি আসলে বেঁচে থাকার কথা, স্বাভাবিক থাকার কথা? কখনোই না। এটাকে অ্যাকচুয়ালি এভাবে বলা যেতে পারে যে অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর খাবার বা স্বাস্থ্যসম্মত নয় এমন খাবার গ্রহণ করার ফলে যদি পেটে ব্যথা বা ডায়রিয়া হয়, সেটাকে বলা হবে যে খাবারজনিত কারণে ডায়রিয়া হয়। খাবারজনিত কারণে ডায়রিয়া, অথবা মেডিকেল টার্মিনোলজি যেহেতু বলছে ফুড পয়জনিং, খাদ্যের মাধ্যমে ডায়রিয়া বডিতে হয়ে থাকা। তো এই যে যতগুলো কারণ এখানে দেওয়া আছে, মোটামুটি 6টি কারণ উল্লেখ করা আছে। একটা হচ্ছে ভাইরাস, 2 নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়া, 3 নাম্বারে হচ্ছে প্রোটোজোয়া, 4 নাম্বারে প্যারাসাইট, ফাঙ্গাস, এবং কি বলবো যে ফুড পয়জনিং। যতগুলো কারণ, 6টা কারণের মধ্যে আপনারা আপনাদের জীবনে বা আপনারা যখন প্র্যাকটিস করবেন, তখন যেই 2টা ক্যাটাগরি পাবেন বা যে 2টা কারণে সবচেয়ে বেশি পেশেন্ট আপনাকে হ্যান্ডেল করতে হবে ডায়রিয়ার, সেই 2টা কারণ হচ্ছে কি দেখেন, আমি আপনাদেরকে স্টার মার্কস দিয়ে দিচ্ছি, কথাগুলো রেকর্ডিং এর মধ্যে থাকবে। একটা হচ্ছে পানিবাহিত বা বিশেষ করে আহ, পানির মাধ্যমে ছড়ায় রোটা ভাইরাস, ভাইরাস জনিত কারণে সৃষ্ট ডায়রিয়া। 2 নাম্বার হচ্ছে ফুড পয়জনিং। রেশিও অনুযায়ী, রেশিও অনুযায়ী কি এই জিনিসগুলো বা এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভাইরাস আর একটা হচ্ছে ফুড পয়জনিং। 3 নাম্বারে যদি বলি বা থার্ড স্টেজে যদি বলি, তাহলে এখানে আপনার বলতে হবে ব্যাকটেরিয়া, এখানে বলতে হবে ব্যাকটেরিয়া। তাহলে রেশিও অনুযায়ী আমরা একটু চিন্তা করব যে সবচেয়ে বেশি ডায়রিয়া দেখা দেবে কোথায়। সবচেয়ে বেশি ডায়রিয়া মূলত এই যে ভাইরাস বা রোটা ভাইরাসের কারণে হয়ে থাকে। আর আহ, বিশেষ করে যিনি আনমিউট করছেন বারবার, শাওন হোসাইন সাগর, বাবা আনমিউট করবেন না, হ্যাঁ? শাওন আনমিউট করবেন না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সবচেয়ে বেশি পেশেন্ট হ্যান্ডেল করতে হবে আপনার ভাইরাস জনিত কারণ, অর্থাৎ পানি দ্বারা সৃষ্ট ডায়রিয়া। আর দ্বিতীয়ত হচ্ছে ফুড পয়জনিং। যেই খাবারগুলো রাস্তার পাশে খোলা খাবার, ওপেন রাখা হয়, অর্থাৎ মানুষজন হুমড়ি খেয়ে পড়ে, দেখবেন ফাস্ট ফুড বা স্ট্রিকি ফুড বলা হয়, এই টাইপের যে খাবারগুলো রাস্তার পাশে বানানো হয়, এই খাবারগুলো কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। এবং এগুলো কিন্তু প্রপার হাইজিন মেনটেন করে কিন্তু এই খাবারগুলো কি করা হয় না, বানানো হয় না। রাস্তায় কত রকমের গাড়ি ঘোড়া চলে, কত রকমের যানবাহন চলে, সেগুলোর ধুলা বালি ময়লা সবকিছু কি হয়, এই খাবারের মধ্যে এসে পড়ে, বিভিন্নভাবে খাবারের সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং সেটা আলটিমেটলি আমরা কি করছি, গ্রহণ করছি, এবং আমাদের পেটে যাওয়ার পরে প্রদাহ শুরু হচ্ছে। এটাকে বলা হচ্ছে বিশেষ করে খাদ্যের কারণে সৃষ্ট ডায়রিয়া বা খাবারের কারণে সৃষ্ট ডায়রিয়া। ছোট বাচ্চাদের জন্য, ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দেখলে দেখা যাচ্ছে যে সেদিকে ধাবিত হয়, বা আমরা বাচ্চাদের হয়তো জেদ সহ্য করতে না পেরে কিনে দেই, কিন্তু এটা ক্ষতিকর, এটা করা যাবে না। রাস্তার পাশে ওপেন কোনো খাবার আপনার জন্য কখনোই স্বাস্থ্যসম্মত হতে পারে না, এই জিনিসটা সারা জীবন মনে রাখবেন। আর অতিরিক্ত তেলে ভাজা খাবার, অতিরিক্ত পরিমাণে তেলে ভাজা খাবার, যে তেলগুলো দেখা যাচ্ছে দিনের পর দিন একদম নোংরা হয়ে আছে, সেই তেলের মধ্যে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারগুলো বানায় দেখা যাচ্ছে যে আমাদের যেই ব্যবসায়িকরা আছে তারা হয়তো রেখে দিচ্ছে, সেগুলো আমরা খুব আনন্দের সঙ্গে খাচ্ছি। এই খাবারের মাধ্যমে আপনার বডিতে কি হতে পারে? আপনার বডিতে ফুড পয়জনিং জনিত কারণে দেখা যাচ্ছে ডায়রিয়া দেখা দিতে পারে। এবং এইটার মানে ফুড পয়জনিং জনিত কারণে যদি কারো ডায়রিয়া হয়, পেটের ব্যথা এমন পরিমাণ তীব্র হয়ে থাকে বা সিভিয়ার হয়ে থাকে, যেটা বলা বা আপনাদেরকে বোঝানোটা অসম্ভব। যাদের হয়েছে তারা বলতে পারবেন। এবং ফুড পয়জনিং জনিত কারণে বা খাবারের কারণে যদি কারো ডায়রিয়া হয়, ওনার ডেফিনেটলি কি হবে, বমি হবে, বমি হতেই হবে। কারণ কি, খাদ্যটা যখন আপনার শরীর কি করতে পারবে না, অ্যাবজর্ব করতে পারবে না, শোষণ করতে পারবে না, তখন এটাকে বের করে দিতে চাইবে, এটাকে বের করে দিতে চাইবে। কোনো কারণে স্থূল আকারে বের করতে পারছে না, এটা আপনার মুখ দিয়ে বের হবে।
হজম না হওয়ার কারণে বমি আকৃতিতে বের হয়ে যাবে, এবং এটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। এই কারণে আমাদের এই জায়গাগুলো থেকে সচেতন থাকতে হবে, এই খাবারগুলো থেকে সচেতন থাকতে হবে। একদিকে আমরা ট্রিটমেন্ট শিখবো, আরেকদিকে পেশেন্টকে সুপারভিশন দেওয়ার জন্য, পেশেন্টকে সাজেশন দেওয়ার জন্য আপনাদের কি জানতে হবে? প্রিভেনশন মেথড গুলো জানতে হবে। যে প্রিভেনশন মেথড গুলো একটা পেশেন্টকে আপনি অ্যাডভাইস করবেন। যেমন একটা ডায়রিয়ার পেশেন্ট আসছে, আপনি হয়তো তাকে আমরা বললি যে কাঁচকলা খাওয়ার জন্য, ডাবের পানি খাওয়ার জন্য, তাই না? কিন্তু আপনি সেটা না বলে কি বললেন যে আপনি রাস্তার পাশে ভাজা খোলা খাবার খাবেন, বেশি তেলে ভাজা খাবার খাবেন। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। প্রপার গাইডলাইন গুলো যদি আপনি ক্লাসের মাধ্যমে জানতে পারেন, ডেফিনেটলি আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন। এটাই বাস্তব। একই জায়গায় আমার দুইজন স্টুডেন্টের চেম্বার আছে, কথার কথা। একজনের পেশেন্ট অনেক বেশি, সে সারাদিন রুগী দেখে হুশ করতে পারে না, সময় পায় না। আরেকজন বসে আছে, স্যার আমার তো রুগী নাই। আসলে এখানে কিছু অভিজ্ঞতা, কিছু নিজের মানে ভেতর থেকে বের করা কিছু কি বলবো যে স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো যখন একটা মানুষ মেনটেন করে, ডেফিনেটলি তার চাহিদাটাও বাড়বে। এইটাই হচ্ছে মেইন কথা। তার মানে প্রপার ওয়েতে আপনাকে ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। ক্লাসের মধ্যে যে কথাগুলো আমরা বলি, এইগুলো কথা কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আসে। এগুলো কথা কিন্তু এমনি এমনি আসে না। এই জিনিসগুলো স্যার, আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আচ্ছা। স্যার, জি। স্যার, ডায়রিয়া হলে তো একা একাই সারে যায়, এটার জন্য কি মানুষ ডাক্তারের কাছে আসবে? আচ্ছা, ডাক্তারের কাছে আসবে না, আপনাদের কাছে আসবে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, যাদের প্রশ্ন আছে ক্লাস শেষে প্রশ্ন করবো আবার, হ্যাঁ। এটা গেল হচ্ছে কজেস বা কারণ। একটা ডায়রিয়ার পেশেন্ট আসলে কি কি কারণে ডায়রিয়া হয় তার, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ডায়রিয়ার লক্ষণ, অর্থাৎ কোন কোন লক্ষণগুলো দেখা দিলে সাধারণত আমরা ডায়রিয়া চিন্তা করব। প্রথমেই 1 নম্বরে দেখেন বলা আছে যে বারবার তরল পায়খানা হবে, পাতলা পায়খানা হবে। বারবার তরল পায়খানা হতে পারে, এখানে আপনার 5 বার, 7 বার, 10 বার, 15 বার, 20 বার। যত বেশি পাতলা পায়খানা হবে, শরীরের মধ্যে থেকে লবণ পানি বের হয়ে চলে যাবে, ইলেকট্রোলাইট গুলো বের হয়ে চলে যাবে, আর পেশেন্ট তত লেথার্জিক হয়ে যাবে, পেশেন্ট তত দুর্বল হয়ে যাবে, মাথা ঘোরাবে, গা ঘেমে যাবে, বিভিন্ন ধরনের সিমটমস বা উপসর্গ লক্ষণ দেখা দিবে। তো প্রথমে বলছে যে বারবার তরল পায়খানা হবে, এবং পায়খানার মধ্যে কি থাকবে? জলীয় অংশ খুব বেশি পরিমাণে থাকবে, তরল বা পানি জাতীয় উপাদানটা বেশি পরিমাণে থাকবে। মলের পরিমাণটা বা স্টুলের পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকবে। এটা নিয়ে বিস্তারিত বলেছি, এখানে আর বেশি কিছু বলার নেই। নাভির চারদিকে পেট ব্যথা বা বেদনা বা কামড়ানি টাইপের ব্যথা থাকবে। নাভির চারপাশে অ্যাম্বিলিক্যাল রিজিয়নের মধ্যে কি হবে? ব্যথাটা হবে। কিছু কিছু ক্ষেত্রে পেটের নিচ পেট বা তল পেট ব্যথা হতে পারে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হতে পারে। এখানে ব্যথার কিছু নেচার আছে। কিছু ব্যথা আছে দেখবেন যে কানের মধ্যে যদি ব্যথা হয়, কিটকিট টাইপের ব্যথা হয়। থমকে থাকা বা স্থির ভাবে থাকা এরকম ব্যথা কানে সাধারণত হয় না, কিটকিট টাইপের ব্যথা হয়। তো সেম ভাবে পেটের মধ্যে যদি ফুড পয়জনিং জনিত কারণে বা যে কোনো কারণে যদি ডায়রিয়া হয়, এখানে কামড়ানি টাইপের ব্যথা হবে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় কলিকি পেইন, মোচড়ানো ব্যথা বা কামড়ানো ব্যথা। এমনও পেশেন্ট আছে আপনার কাছে এসে বলবে যে আমার যখন পেটে ব্যথা হয় বা কামড় দিয়ে ওঠে, মোচড় দিয়ে ওঠে, বাথরুমে না যাওয়া পর্যন্ত এটা ভালো হয় না। অর্থাৎ বাথরুমে যাওয়ার পরে মলত্যাগ করার পরে এসে যখন একটু রেস্ট নেয়, তখন মনে হয় যে না, পেটে ব্যথাটা অনেকটা কমে গেছে। এই যে কামড়ানো ব্যথা, মোচড়ানো ব্যথা, কিছু কিছু পেশেন্ট আসবে এমন বলবে যে ব্যথার তাড়নায় বা ব্যথার কারণে আমার হাঁটুকে বুকের কাছে জড়ায় নিয়ে আসতে ইচ্ছে করে, এত পরিমাণ ব্যথা করে। এটা কখন হয়? ফুড পয়জনিং জনিত কারণে সবচেয়ে বেশি হয়। আচ্ছা, কঠিন প্রকার ডায়রিয়াতে সমস্ত তলপেটে ব্যথা বা পায়খানা হয়ে থাকে। ডিটাইড্রেশন লেখা আছে, মূলত এখানে হবে ডিহাইড্রেশন। এখানে হবে এটা ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের লক্ষণ থাকবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, ডিহাইড্রেশন আসলে কি? ডিহাইড্রেশনটা হচ্ছে পানি স্বল্পতা, অনেকেই বলে পানি শূন্যতা। একটা মানুষের বডিতে যদি পানি না থাকে, সেটাকে তো আমরা বলি পানি শূন্যতা, শূন্য হয়ে যাওয়া। তখন কি মানুষ বাঁচবে? কখনোই মানুষ বাঁচবে না। কারণ কি? হাইপোভলিউমিক শকে পড়ে মানুষ মারা যাবে। কিন্তু এই যে ডিহাইড্রেশন, এটাকে আমরা বলি কি, মেডিকেল সায়েন্সের যারা প্র্যাকটিস করি আমরা বলি পানি স্বল্পতা। মানে পানি আছে, পরিমাণে কম। আপনার বডিতে মোটামুটি 65 থেকে 70 ভাগ পানি থাকে, কিন্তু এটা আছে তুলনামূলকভাবে কম। ধরেন যে 30% আছে, 40% আছে, 10%, 5%, 0% তো হয় নাই। 0% হয়ে গেলে আপনি কখনোই বেঁচে থাকতে পারবেন না, হাইপোভলিউমিক শকে পড়ে মারা যাবেন। তাহলে এই ডিহাইড্রেশনের লক্ষণ থাকবে বলছে। ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি স্বল্পতা।
মানে বডির মধ্যে পানি আছে কিন্তু তুলনামূলকভাবে কম। যতটুকু থাকার কথা ততটুকু নেই, তুলনামূলকভাবে কম আছে। কেন কম আছে? এই যে পায়খানার মাধ্যমে যে তরল উপাদানটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ পায়খানার মাধ্যমে জলটা যে বের হয়ে যাচ্ছে, পানিটা যে বের হয়ে যাচ্ছে, এটাই তো আমার বডির ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আমার বডির ভেতরে জমে থাকা পানি। তাহলে এই যে ডিহাইড্রেশনের লক্ষণ বলতে কি বুঝি, এতক্ষণ জানলাম বিশেষ করে ডিহাইড্রেশন কি, এখন হচ্ছে লক্ষণ। লক্ষণ বলতে আসলে কি বুঝি? ডিহাইড্রেশন লক্ষণ বলতে আমরা বুঝবো যে পেশেন্টের স্কিন, চামড়া বা ত্বকটা কি হবে, খসখসে হয়ে যাবে, রুক্ষ শুষ্ক হয়ে যাবে, চামড়া কিছুটা ঢিল মনে হবে, চোখগুলো মনে হবে যে শুকিয়ে গেছে বা গর্তের মধ্যে চলে গেছে। পেশেন্টকে দেখলেই মনে হবে যে পানি স্বল্পতা, পানি স্বল্পতা মানে রুক্ষ শুষ্ক, অতিরিক্ত পরিমাণে পানির পিপাসা লাগবে, অতিরিক্ত পরিমাণে পানির পিপাসা লাগবে, মানে মুখ শুকিয়ে আসবে, জিহ্বা শুকিয়ে আসবে। আরেকটা কি হবে, পেশেন্ট ল্যাথার্জিক হয়ে যাবে, পেশেন্ট দুর্বল হয়ে যাবে। কিছুক্ষণ বসে থেকে যদি সে উঠে দাঁড়ায়, তার মাথা ঘোরাবে, মাথা ঘুরে সে পড়ে যাইতে চাইবে, স্থির থাকতে পারবে না। এইগুলো হচ্ছে ডিহাইড্রেশনের সিমটমস বা ডিহাইড্রেশনের লক্ষণ। তাহলে ডিহাইড্রেশন কি? পানির স্বল্পতা। এবং কিছু কিছু লক্ষণ আছে যেগুলো অলরেডি বলে দিয়েছি। কিসের ক্ষেত্রে হয়? ডায়রিয়ার ক্ষেত্রে হয়। মোটা দাগে একটা পেশেন্ট এসে আপনাকে কি বলবে? বই পুস্তকের সব তথ্য আমরা পরীক্ষা পাসের জন্য পড়লাম, এখন পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে করব। সেটা হচ্ছে পেশেন্ট এসে বলবে 24 ঘন্টার মধ্যে বা রাত দিনের মধ্যে আমার 7 বার 8 বার পাতলা পায়খানা হয়েছে, পেটে ব্যথা হচ্ছে এবং বমি বমি লাগতেছে বা বমি হচ্ছে। তাহলে এই পেশেন্টকে আপনি কি চিকিৎসা দিবেন? নর্মালি ডায়রিয়াতে কি চিকিৎসা দেয়? মেট্রোনিডাজল দিয়ে থাকি। মেট্রোনিডাজল ট্যাবলেট আপনি সকালে, দুপুরে এবং রাতে দিনে 3 বেলা খাবেন। হয়তো 3 দিন বা 5 দিন খেলে অনেক সময় কি হয়, ডায়রিয়া ভালো হয়ে যায়। যে সমস্ত পেশেন্ট গুরুতর, যে সমস্ত পেশেন্ট গুরুতর, মেট্রোনিডাজল খেয়েছে 2 দিন কিন্তু কোনো কাজ হয় নাই, কোনো কাজ হয় নাই, সেই সমস্ত পেশেন্টকে মেট্রোনিডাজল দিয়ে কখনো কি হবে না, ডায়রিয়া ভালো হবে না। তখন আমাদের কি করতে হবে? যে সমস্ত পেশেন্ট বাসা থেকে মেট্রোনিডাজল খেয়ে আসছে, তাকে শুধুমাত্র মেট্রোনিডাজল দিয়ে যদি আপনি ট্রিটমেন্ট দেন, তাহলে ওনার মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আর আজকের ক্লাস করার মধ্যেও কোনো মানে সার্থকতা পাবেন না। তাহলে আমরা জানবো ডায়রিয়া ট্রিটমেন্ট। ডায়রিয়া ট্রিটমেন্টের বেলায় লেখা আছে, দেখেন, প্রতিবার পাতলা পায়খানার পর 1 থেকে 2 গ্লাস করে খেতে হবে। আসলে কি খেতে হবে এখানে কিন্তু লেখা নাই, এখানে মিসিং আছে। এখানে কথাটা হবে ORS, ORS, ওআরএস। ওআরএস মানে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট। ওআরএস মানে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আবার কেউ ভুল বুঝবেন না, আপনারা অনেকেই জানেন যে ওরাল রিহাইড্রেশন সলিউশনও বলা হয়। তো এইখানে দুইটা পার্থক্য আছে। পার্থক্যগুলো কি? ওআরএস এর কথার ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট এবং ওরাল রিহাইড্রেশন সলিউশন, দুইটাই সঠিক। স্থান কাল পাত্র ভেদে যেমন বেশ কিছু বিষয় আছে কি করা হয়, মেনে নেওয়া হয়, এইটার ক্ষেত্রে সেম। যখন বাজার থেকে আপনি একটা ওরসালাইন কিনে নিয়ে আসবেন এসএমসি, এটা যখন প্যাকেটের মধ্যে পাউডার আকারে থাকবে, তখন এটার নাম হবে ওরাল রিহাইড্রেশন সল্ট। মানে আমি আবারও বলি, বাজার থেকে যখন প্যাকেট আকৃতিতে কিনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এটা যখন পাউডার আকারে থাকবে, আপনি পানি দিয়ে মিশ্রণ তৈরি করেন নাই, কিন্তু শুধুমাত্র পাউডার আকারে আছে, প্যাকেটের মধ্যে আছে, প্যাকেটজাত অবস্থায় আছে, তখন এর নাম হবে ওরাল রিহাইড্রেশন সল্ট। এবং এই সেম স্যালাইন বা সেম উপাদান 1/2 গ্লাস পানির মধ্যে বা 1 গ্লাস পানির মধ্যে, বিশেষ করে 500 ml পানি, 1/2 লিটার পানি, এই 1/2 লিটার পানির মধ্যে যখন আপনি স্যালাইনটাকে দ্রবীভূত করবেন, গুলাবেন, মিশ্রণ তৈরি করবেন, তখন এই মিশ্রণটা খাওয়ার উপযোগী হবে। আর যখন এটা খাওয়ার উপযোগী হবে, তখন এর নাম হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। তাহলে দুইটা মানে তথ্যই কিন্তু সঠিক। এই ওরাল রিহাইড্রেশন সলিউশন নিয়ে আমার আরো একটা কথা আছে। আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে, আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে বা উদ্ভট কিছু চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘোরপ্যাচ করে সবসময়। কি? যে একটা ছোট বাচ্চা, একটা বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চা অথবা একটা বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চার ক্ষেত্রে কি মনে করি যে একটা স্যালাইন নিয়ে আসছি, এই স্যালাইনটাকে কি করব যে পুরো স্যালাইনটাই দিব কিন্তু পানি দিব 200 ml, বাচ্চাটা তো এতগুলো পানি খেতে পারবে না, অল্প করে পানি দিয়ে দেয়। এই ভুল কোনো দিন করা যাবে না। ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওর স্যালাইন,
এইটা বৃদ্ধর ক্ষেত্রেও ঠিক 1/2 লিটার পানিতে গুলাইতে হবে। অ্যাডাল্ট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও 1/2 লিটার পানিতে গুলাইতে হবে। 6 মাস বয়সী একটা বাচ্চা, তার ক্ষেত্রে যদি ওর স্যালাইন আপনি ডায়রিয়ার জন্য দেন, তাকেও 1/2 লিটার পানিতে গুলাই সেই মিশ্রণ তাকে খাওয়াতে হবে। এইটাই হচ্ছে মূল বিষয়, এই জিনিসটা মাথায় রাখবেন। এটা কিন্তু অনেকে ভুল করে, যে ছোট বাচ্চা এতবার তো খেতে পারবে না, এতগুলো পানি তো খেতে পারবে না, অল্প করে পানি দিয়ে আমি পুরো স্যালাইনটা গুলাই নেই। কখনো এই ভুল করবেন না। এতে করে কি হবে? এতে করে বিশেষ করে আমার শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণে কি হবে, লবণ উৎপাদন হবে বা লবণ পানি প্রবেশ করবে, এবং সেটা কি হবে, আমাদের কিডনিতে ইফেক্ট ফেলবে। এই জিনিসটা খুব মারাত্মক, এটা কিন্তু অনেকেই ভুল করে। এই জিনিসটা না জানার কারণে অনেকে ভুল করে ফেলে। বৃদ্ধদের ক্ষেত্রেও ঠিক যে পরিমাণ অ্যামাউন্ট 1/2 লিটার পানি, অ্যাডাল্টদের ক্ষেত্রেও 1/2 লিটার পানি, তারপরে বাচ্চাদের ক্ষেত্রেও 1/2 লিটার পানি। এখন এইখানে আরো একটা তথ্য আমার বলার আছে, কনফিউশন গুলো ক্লিয়ার করে দেয় একবারে। সেটা হচ্ছে কি, যে এই ওর স্যালাইন বা ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটা আপনি দ্রবণ তৈরি করেছেন, দ্রবণ তৈরি করেছেন, করার পর এটা কতক্ষণ রাখা যাবে? সর্বোচ্চ 6 ঘন্টা। সর্বোচ্চ 6 ঘন্টা, অনেকেই বলে 8 ঘন্টা। 8 ঘন্টা রাখবেন না, 6 ঘন্টার মধ্যে শেষ করে দিবেন। একটা ওর স্যালাইনের দাম তো খুব বেশি টাকা না, এবং এটা আপনার পানির স্বল্পতা বা পানির ঘাটতিটাকে পূরণ করবে, আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ঠিক রাখবে, আপনি সুস্থ থাকবেন, আপনার লবণ পানির ঘাটতিটা পূরণ হবে। তাহলে এটা সর্বোচ্চ 6 ঘন্টা রাখবেন, 6 ঘন্টার মধ্যে শেষ করে দিবেন। যদি শেষ না হয়, ফালায় দিবেন। ফালায় দিয়ে নতুন করে আবার একটা গুলাবেন, গুলাই পেশেন্টকে খাওয়াই দিবেন। এই হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওরাল রিহাইড্রেশন সল্ট। 2 নম্বরে বলা আছে, দেখেন, সরি, 1 নম্বরে বলা আছে ট্যাবলেট জিম্যাক্স, স্কয়ার কোম্পানির প্রোডাক্ট জিম্যাক্স। জিম্যাক্স হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ। অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। প্রথমেই আমরা অ্যান্টিবায়োটিক প্রেফার করব না, প্রথমে আমরা কি করব, মেট্রোনিডাজল সে খেয়েছে কিনা এটা শুনবো, কয়দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে এটা শুনবো। শোনার পরে যদি আমার কাছে মনে হয় যে না, পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, এটা ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা হতে পারে, তাহলে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক এখানে দিতে পারেন। সেই ক্ষেত্রে সব থেকে, ডায়রিয়ার ক্ষেত্রে যুগ উপযোগী সব থেকে ভালো মেডিসিন হচ্ছে বিশেষ করে অ্যাজিথ্রোমাইসিন। অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, আপনার অ্যাজিথ্রোমাইসিনটা প্রেফার করতে পারেন। আগে অনেক বেশি সিপ্রোফ্লক্সাসিন ডায়রিয়াতে চালানো হতো, কিন্তু এখন অনেকটাই সিপ্রোফ্লক্সাসিন রেসিস্ট্যান্সের পথে, তেমন একটা মানুষের বডিতে কাজ করছে না। তাহলে জিম্যাক্স নামে পাওয়া যায়, বিশেষ করে কি বলবো, যে স্কয়ার কোম্পানির জিম্যাক্স নামে পাওয়া যায়। এটা 500 মিলিগ্রাম ট্যাবলেট। এটা লোডিং ডোজে দিতে হয়। যেদিন পেশেন্ট আপনার কাছে আসবে সেদিন একসাথে 2টা ট্যাবলেট, 500 মিলিগ্রামের একসাথে 2টা ট্যাবলেট তাকে খাওয়াই দিবেন। অর্থাৎ লোডিং ডোজ 500 মিলিগ্রামের 2টা ট্যাবলেট একসাথে খুলে পেশেন্টকে একবারে খাওয়াই দিবেন। তারপরের দিন থেকে এখানে 2 বেলা লেখা আছে, আপনারা 2 বেলা অ্যাভয়েড করবেন। 2 বেলা অ্যাভয়েড করে শুধু 1 বেলা করে দিবেন। টানা কয়দিন? 4 দিন। টানা কয়দিন? 4 দিন। তাহলে আমরা টোটাল ডোজ পাইলাম 6টা, 4টা আর 2টা, 6টা। কিন্তু অনেকে বলতে পারেন যে স্যার, কি বলবো, যে অ্যাজিথ্রোমাইসিনের তো ডোজ 5 দিন, এখানে তো 6 দিন হয়ে গেল। আসলে 5 দিন হোক বা 6 দিন হোক, এখানে যেহেতু লোডিং ডোজ একটা দেওয়া হয়েছে, যাতে করে ইনস্ট্যান্টলি কাজ করে, দ্রুত তার পায়খানাটা যেন টাইট হয়ে যায়, ব্যাকটেরিয়াটা যেন ধ্বংস হয়ে স্টুল আকৃতিতে বের হয়ে যায়। এই কারণেই প্রথমত ডায়রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র লোডিং ডোজটা প্রেফার করা হয়। অ্যাজিথ্রোমাইসিন কিন্তু 2টা ট্যাবলেট একসাথে কখনোই অন্য কোনো ডিজিজের ক্ষেত্রে, অন্য কোনো রোগের ক্ষেত্রে দেওয়া হয় না। আপনারা কেউ ভুল বুঝবেন না। এইখানে শুধুমাত্র ডায়রিয়ার ক্ষেত্রে, শুধুমাত্র ডায়রিয়ার ক্ষেত্রে 2টা ট্যাবলেট একসাথে লোডিং ডোজে দেওয়া হয়, এবং পরবর্তী 4 দিনে 4টি ট্যাবলেট পরপর দিতে হয়। এই ওষুধটার কাজ কি? এই ওষুধটা রক্তের সঙ্গে মিশে গিয়ে যে ব্যাকটেরিয়া বা যে ভাইরাসটা আছে সেটাকে ধ্বংস করবে বা মেরে ফেলবে। এটাই হচ্ছে এর মূল কাজ বা মূল বিষয়। আচ্ছা, তারপরে এখানে লেখা আছে 2 নম্বরে অথবা, অথবা দিয়ে দেওয়া আছে নিওফ্লক্সিন। নিওফ্লক্সিন বেক্সিমকো ফার্মা, সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের বেক্সিমকো ফার্মার প্রোডাক্ট হচ্ছে নিওফ্লক্সিন। এই নিওফ্লক্সিন সাধারণত সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, তবে এটা অনেকাংশে এখন মানে রেসিস্ট্যান্স হয়ে গেছে, অনেকটা রেসিস্ট্যান্স হয়ে গেছে, এটা আমরা ব্যবহার করব না। এটা লোডিং ডোজে দেওয়া হয়, পরবর্তীতে সকালে একটা রাতে একটা, এভাবে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে এটা তেমন কিন্তু কি হয় না, চলে না। মাল্টিপল প্রেজেন্স টু শিওর, না, এটা ডিক্লাইন করতে হবে। আচ্ছা, তো দেখেন, সিপ্রোফ্লক্সাসিন নিয়ে
আলোচনা করছি না। সিপ্রোফ্লক্সাসিন একটা অ্যান্টিবায়োটিক, বিশেষ করে ফোরকুইনোলোনস গ্রুপের। এটাও ভালো কাজ করতো আগে, মোটামুটি ভালো কাজ করতো এবং ডায়রিয়ার ক্ষেত্রে চমৎকার একটা রেজাল্ট ছিল। কিন্তু এখন বিশেষ করে ডায়রিয়ার ক্ষেত্রে এই ওষুধটা কি করা হয় না, এই ওষুধটা তেমন একটা ব্যবহার করা হয় না। তারপরে 2 নম্বরে লেখা আছে ট্যাবলেট, ট্যাবলেট ফ্লাজিল 400 মিলিগ্রাম। ফ্লাজিলটা হচ্ছে সাইনোভিয়া কোম্পানির প্রোডাক্ট, যার জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে মেট্রোনিডাজল। অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস, অনেকে বলে অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগস, অনেকেই বলে অ্যান্টিবায়োটিক। তবে অ্যাকুরেটলি কথা যদি আপনি বের করেন তাহলে হবে এটা অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস। এই ফাজিল নামে পাওয়া যায় বিশেষ করে সাইনোভিয়া ফার্মার। ফ্লামিড এটা 500 মিলিগ্রাম আকারে পাওয়া যায় শুধুমাত্র ইনসেপ্টা কোম্পানির, অন্য কোনো কোম্পানির 500 মিলিগ্রামে পাওয়া যায় না। 400 এবং 800 মিলিগ্রামে পাওয়া যায়। 800 মিলিগ্রামে বোলাস পাওয়া যায় আপনার ভেটেনারির, হ্যাঁ। তারপর 800 মিলিগ্রাম হিউম্যানের ট্যাবলেট পাওয়া যায়। তবে আমরা 400 মিলিগ্রাম ট্যাবলেট অথবা ফ্লামিড 500 মিলিগ্রাম, ইনসেপ্টা কোম্পানির ফ্লামিড 500 মিলিগ্রাম ট্যাবলেট সকালে, দুপুরে এবং রাতে টানা 7 দিন, টানা 7 দিন আমরা এই ওষুধটা ব্যবহার করবো। এটা কি করবে, এই অ্যাজিথ্রোমাইসিনকে সহযোগিতা করবে এবং পায়খানাটাকে টাইট করতে সহযোগিতা করবে। আচ্ছা, তারপরে 3 নম্বরে লেখা আছে, 3 নম্বরে কি লেখা আছে দেখেন। 3 নম্বরে লেখা আছে ট্যাবলেট রেসিট্রিল। ট্যাবলেট, চমৎকার একটা মেডিসিন, ট্যাবলেট রেসিট্রিল। এই রেসিট্রিল ট্যাবলেট যার জেনেরিক নাম হচ্ছে রেসিকা ডট্রিল। রেসিট্রিল ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে রেসিকা ডট্রিল। রেসিট্রিল নামে যেটা পাওয়া যায় এটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির। এটা কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একমাত্র অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস, একমাত্র অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস। এটা পায়খানাকে শক্ত করতে সহযোগিতা করে, পায়খানাকে শক্ত করতে সহযোগিতা করে, নরম পায়খানাটাকে শক্ত করে ফেলে এবং ইনস্ট্যান্টলি কাজ করে, ইনস্ট্যান্টলি কাজ করে। রেসিকাডটিল, রেকাডট নামে পাওয়া যায় 100 মিলিগ্রাম ট্যাবলেট। জেনেরিক নাম হচ্ছে বিশেষ করে রেসিকাডট্রিল। জেনেরিক নাম বা মূল উপাদানটা মনে রাখবেন, ব্র্যান্ড নেম এত বেশি লেখার মানে মনে রাখার কোনো দরকার নাই। কোম্পানির লোকজন এসে বলে দিবে যে আমার কোম্পানির এই নামে এই ওষুধটা পাওয়া যায়। তাহলে রেসিকা ডট্রিল হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কি, অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস। অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস এটা কিভাবে দিতে হয়, যদি সিভিয়ার হয় 8 বার 10 বার যদি বাথরুম হয় তাদের ক্ষেত্রে সকালে 2টা, দুপুরে 2টা, রাতে 2টা, এভাবে 2টা 2টা করে ট্যাবলেট দিতে হয়। অথবা যদি মাইল্ড টাইপের হয়, 5 বার 7 বার বাথরুম হয়েছে, তাদের ক্ষেত্রে একটা একটা করে, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, এভাবে সিঙ্গেল ডোজে মানে সিঙ্গেল আকৃতিতে, আবার ডাবল করেও বা ডুয়াল করেও দেওয়া যেতে পারে। তারপর এই পাশে ব্র্যাকেট দিয়ে লেখা আছে দেখেন, আনটিল টু নর্মাল স্টুল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পায়খানা স্বাভাবিক হয়নি ততক্ষণ পর্যন্ত এটা দেওয়া যাবে। ম্যাক্সিমাম, সর্বোচ্চ, সর্বোচ্চ 7 দিন এটা ব্যবহার করা যাবে। যদি 7 দিনও পার হয়ে যায় পেশেন্টকে ধরে রাখা যাবে না। তাহলে আনটিল টু নর্মাল স্টুল বলতে পায়খানা যদি স্বাভাবিক হয়ে যায়, 3 দিন এই ওষুধটা খাওয়ার পরে, অ্যাজিথ্রোমাইসিন খাওয়ার পরে, মেট্রোনিডাজল খাওয়ার পরে আপনার দেখা যাচ্ছে যে কি বলবো, যে পায়খানা স্বাভাবিক হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি দরকার নাই, এই ওষুধটার দরকার নাই। তাহলে যতক্ষণ পর্যন্ত পাতলা পায়খানা হবে ততক্ষণ চলবে, স্বাভাবিক হয়ে গেলে আর এই ওষুধের দরকার নাই। তাহলে এই পেজ থেকে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট কয়টা, 3টা। একটা হচ্ছে জিমেক্স অ্যান্টিবায়োটিক, 2 নম্বরে মেট্রোনিডাজল, 3 নম্বরে হচ্ছে রেসিকাডট্রিল। তারপরে অথবা দিয়ে লেখা আছে, অর্থাৎ রেসিকা ডট্রিলের পরবর্তী বা ওটার মানে কি বলবো যে ওটার পরিবর্তে যদি কোনো ট্যাবলেট দিতে চান সেক্ষেত্রে ট্যাবলেট বা ক্যাপসুল ইমোটিল বা নরমোটিল, লোপেরামাইড গ্রুপের, একদমই চলে না, অনেকটা রেসিস্টেন্স, একদমই চলে না, এটা আসলে ওইভাবে ব্যবহার করা হয় না। এটা অ্যাভয়েড করবেন, এটা তেমন একটা কাজ করে না ডায়রিয়াতে, তেমন একটা কাজ বা রেজাল্ট তেমন একটা নাই। এটা কিন্তু অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস, হ্যাঁ, পায়খানাকে শক্ত করে। তারপরে দেখেন 4 নম্বরে লেখা আছে ক্যাপসুল প্রোবায়ো। ক্যাপসুল প্রোবায়ো, প্রোবায়োটা হচ্ছে প্রোবায়োটিক জাতীয় মেডিসিন। প্রোবায়োটা কি, প্রোবায়োটিক জাতীয় মেডিসিন, যেটা প্রোবায়ো নামে লেখা আছে, স্কয়ার ফার্মা। প্রোবায়ো 4 বিলিয়ন, স্কয়ার ফার্মা 4 বিলিয়ন মানে কি, 1 বিলিয়ন, বিশেষ করে 1 বিলিয়ন সমান 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি, আমি যদি ভুল না করি 1 বিলিয়ন সমান 100 কোটি, তার মানে কি 4 বিলিয়ন সমান কত কোটি, 400 কোটি। প্রোবায়ো নামে যেটা পাওয়া যায় এটা হচ্ছে প্রোবায়োটিক জাতীয় মেডিসিন, তেমন কোনো সাইড ইফেক্ট নাই, ন্যাচারাল মেডিসিন বলতে পারেন। এই প্রোবায়োটিক জাতীয় মেডিসিন গুলো এখানে 4 বিলিয়ন স্কয়ার ফার্মা, এখানে কি বলবো যে 400 কোটি ভালো কি আছে, প্রোবায়োটিক আছে, ভালো ব্যাকটেরিয়া আছে, গুড ব্যাকটেরিয়া আছে, যেটা কি করবে, আপনার ইমিউন সিস্টেমকে ডেভেলপ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, পাশাপাশি ডায়রিয়াটাকে কি হবে,
পায়খানাটাকে বা পাতলা পায়খানাটাকে একদম পাতলাও হতে দেবে না, আবার কি করবে না, একদম শক্তও হতে দেবে না। যেহেতু মেট্রোনিডাজল এবং কি এটা বলে, রেসিকাডট্রিল, এই দুইটা খেলে পায়খানা শক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আর ঠিক ক্যাপসুল প্রোবায়োটা এটা দিলে কি হবে, পায়খানাটা স্বাভাবিক থাকবে, শক্তও হবে না, একদম নরমও হবে না, অর্থাৎ নর্মাল একটা স্টেজে আপনাকে স্টুলটাকে রাখবে। প্রোবায়ো নামে পাওয়া যায় বিশেষ করে স্কয়ার ফার্মার 4 বিলিয়ন ক্যাপসুল, অ্যাক্টেরিয়া নামে পাওয়া যায় 4 বিলিয়ন, রেডিয়েন্ট ফার্মার, ব্যাসিলাক্স নামে পাওয়া যায় 9 বিলিয়ন স্কয়ার ফার্মার, যেটা প্রোবায়োটিক কম্বিনেশন। প্রোবায়োটিক কম্বিনেশন এই ওষুধগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়, অনেকে ইন্টারো জার্মিনা দেয়, হ্যাঁ, ইন্টারো জার্মিনা দেয়, গুড গার্ড দিয়ে থাকে। তো যেটা ব্যবহার করেন সবগুলোই কি প্রোবায়োটিক জাতীয় মেডিসিন। এগুলোর মধ্যে ক্ষুদ্র 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 কি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ব্যাকটেরিয়া আছে, প্রোটোজোয়া আছে, সরি প্রোবায়োটিক আছে। এখন এই যে ক্যাপসুল প্রোবায়ো, অ্যাক্টেরিয়া, ব্যাসিলাক্স, এই জাতীয় যে ওষুধগুলো, এই ওষুধগুলোর মধ্যে যেই বিশেষ করে ব্যাকটেরিয়া গুলো বা এই যে প্রোবায়োটিক গুলো আছে, আমরা যে দই খাই না অনেক সময়, আমাদের বগুড়ার তো প্রসিদ্ধ হচ্ছে দই, হ্যাঁ, বিখ্যাত। আপনারা যখন পরীক্ষা দিতে আসবেন, অর্থাৎ আপনাদের যখন ফাইনাল পরীক্ষা হয়, পরীক্ষার পরবর্তী সময়ে আপনাদের যখন প্রোগ্রাম হবে, বিশেষ করে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ফেয়ারওয়েল প্রোগ্রাম যখন হবে, তখন আপনাদের এই বগুড়ার প্রসিদ্ধ দই আমরা ইনশাআল্লাহ খাওয়াবো, যদি বেঁচে থাকি আর কি। প্রত্যেকটা ব্যাচেই আমরা এটা প্রেফার করে থাকি। সুন্দর একটা লাঞ্চের মাধ্যমে, ব্রেকফাস্টের মাধ্যমে আমরা দিনটাকে উদযাপন করি, এবং সুন্দর কিছু কথোপকথন হয়, সকলের সঙ্গে দেখা হয়, ভালো লাগে। তো সেই সময় আমাদের বগুড়ার যে প্রসিদ্ধ দই, আসলে বগুড়ার দই যে মানে কি বলবো যে আসলেই প্রসিদ্ধ বা মানে গুণগত মানের দিক দিয়ে ঠিক, এটা আসলে আপনারা তখনই বুঝতে পারবেন, অনেকেই বগুড়ার থাকতে পারেন এখানে। তো যাই হোক, এই দই যে আমরা খাই এটা কিন্তু টোটালটা প্রোবায়োটিক জাতীয় একটা উপাদান। এবং আমরা হয়তো খালি চোখে দেখতে পারি না, আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু এটা যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দইয়ের মধ্যে দেখা হয়, প্রচুর পরিমাণে ভালো ব্যাকটেরিয়া থাকে, প্রচুর পরিমাণে ভালো ব্যাকটেরিয়া থাকে, এবং দেখবেন যে দই খাইলে পেট ঠান্ডা থাকে, হজম প্রক্রিয়া ভালো হয়, হজম প্রক্রিয়াটা ভালো হয়, পেট ঠান্ডা থাকে। ঠিক এই যে দইও যা আপনার কি বলবো যে প্রোবায়ো ক্যাপসুলও তাই। তো যাই হোক, সচরাচর হয়তো ডায়রিয়া হলে অনেকে দই খেতে দেয় না, তো প্রোবায়োটা তাদের জন্য সেফ। তাহলে মোটা দাগে আমাদের ওষুধ কয়টা, ডায়রিয়ার ওষুধ কয়টা? প্রথমে হচ্ছে জিম্যাক্স, একটা অ্যান্টিবায়োটিক, জিম্যাক্স একটা অ্যান্টিবায়োটিক। 2 নম্বর হচ্ছে মেট্রোনিডাজল। 3 নম্বরে রেসিকাডট্রিল। যদি কাউকে মনে করেন যে রেসিকাডট্রিল দিবেন না, কাউকে দিতে চান না, সেই ক্ষেত্রে প্রোবায়োটা দিয়ে দিবেন। অথবা যদি এমন মনে করেন যে পেশেন্টের উপরে অনেকটা ফিনান্সিয়াল লোড হয়ে যাবে, তখন হয়তো বা শুধুমাত্র রেসিকাডট্রিলটা দিয়ে দিলেন, অথবা শুধুমাত্র প্রোবায়োটা দিয়ে দিলেন। প্রোবায়োটা দেওয়ায় আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। যদি রেসিকাডট্রিল কাউকে দিতেও না চান, তাহলে কি করবেন, প্রোবায়োটা দিয়ে দিবেন। তাহলে জিম্যাক্স একটা অ্যান্টিবায়োটিক, তারপরে কি মেট্রোনিডাজল, তারপরে হচ্ছে প্রোবায়ো বা এই যে অ্যাক্টেরিয়া, গুড গার্ড, ইন্টারোজার্মিনা, এই জাতীয় যে প্রোবায়োটিক গুলো আছে এইগুলো দিবেন। আচ্ছা, এছাড়াও প্রয়োজনে মানে অ্যাডিশনাল, অ্যাডিশনাল সবার ক্ষেত্রেই সব ধরনের সিমটমস থাকবে না, তবে প্রয়োজন যদি হয়, প্রয়োজন যদি হয় সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, দিতে পারবেন। যদি বমি হয়, যদি বমি হয় বা বমি বমি ভাব হয়, অ্যান্টি ইমিটিক ড্রাগস ট্যাবলেট, ইনিস্টেট হেলথ কেয়ার কোম্পানি প্রোডাক্ট, 8 মিলিগ্রাম ট্যাবলেট, যার জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে অনডেনসেট্রন। এখানে আর লেখা আছে, এটা কিন্তু এন হবে, অনডেনসেট্রন, হ্যাঁ, অনডেনসেট্রন। এই অনডেনসেট্রন হচ্ছে অ্যান্টি ইমিটিক ড্রাগস, প্যালনসেট্রন অ্যান্টি ইমিটিক ড্রাগস বা বমি নিরোধক ওষুধ। এটা বমির কাজ করে, কোনো পেশেন্টের বমি হলে তাকে এই ওষুধটা দেওয়া হয়। তাহলে অনডেনসেট্রন গ্রুপের হেলথ কেয়ার কোম্পানির ইমিস্টেট নামে চলে 8 মিলিগ্রাম ট্যাবলেট। এটা যদি কারো বমি হয় বা বমি বমি ভাব হয়, বমি হয় বা বমি বমি ভাব হয়, তাদের ক্ষেত্রে আমরা এটা দিয়ে দেব। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, দিনে 3 বেলা 3টা দেব। যদি পেটে অতিরিক্ত পরিমাণে গ্যাস থাকে, ডায়রিয়ার সময় আমরা গ্যাসের ওষুধ প্রেফার করি না, অর্থাৎ ডায়রিয়ার চলমান অবস্থায় আমরা কি করি না, গ্যাসের ওষুধ দেই না বা দিতে চাই না। কোনগুলো, যেগুলো আমাদের পিপিআই মেডিসিন আছে, ইসোমিপ্রাজল, অমিপ্রাজল, রেবিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল, এই জাতীয় যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো কি করি আমরা ডায়রিয়াতে অ্যাভয়েড করি, ডায়রিয়াটা ভালো হয়ে গেলে দিতে চাই। তবে পেশেন্টের যদি হাইপার অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম থাকে, তখন পেশেন্টকে অবশ্যই কি করা যেতে পারে, ফেমোটিডিন গ্রুপের ওষুধ, যেটা H2 ব্লকার নামে পাওয়া যায়। বিশেষ করে এই যে ফেমোডিন নামে পাওয়া যায় ইকমি কোম্পানির 20 মিলিগ্রাম ট্যাবলেট, 20 মিলিগ্রাম ট্যাবলেট, এটা সকালে একটা, রাতে একটা। যেই পেশেন্টের বিশেষ করে কি বলবো যে আহ, মানে আগে থেকেই হাইপার অ্যাসিডিটির প্রবলেম ছিল,
তার ক্ষেত্রে আপনারা এটা প্রেফার করতে পারেন। তারপরে লেখা আছে ট্যাবলেট নরভিস স্কোয়ার ফার্মা 50 মিলিগ্রাম ট্যাবলেট। টাইমোনিয়াম মিথাইল সালফেট হচ্ছে জেনেরিক নেম। তীব্র পেট ব্যথা, মোচড়ানো ব্যথা, কামড়ানো ব্যথা, যে কোনো টাইপের পেটের ব্যথা, মাংসপেশি না, জয়েন্টে না, পেটের ব্যথার ক্ষেত্রে সব থেকে নিরাপদ একটা ড্রাগস হচ্ছে নরভিস। পেটের ব্যথার ক্ষেত্রে সব থেকে নিরাপদ ড্রাগস হচ্ছে নরভিস বা টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধ। এটা দুইটা করে দেওয়া যায়, তীব্র ব্যথার ক্ষেত্রে দুইটা করে, সকালে দুইটা, দুপুরে দুইটা, রাতে দুইটা। আবার মিনিমাম মাইল্ড টু মডারেট পেইনের ক্ষেত্রে আপনারা একটা করে ডোজ দিয়ে দিবেন, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। এভাবে যে কয়দিন ব্যথা থাকে সে খাবে। মজার ব্যাপার হলো এই ওষুধটা যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে কিন্তু নিরাপদ। যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতেই নিরাপদ এবং যে কোনো অবস্থাতেই এটা ব্যবহার করা যায়। টাইমোনিয়াম মিথাইল সালফেট এটা এক ধরনের অ্যান্টি স্পাজমোটিক ড্রাগস। জেনেরিক নাম বা মূল উপাদান হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট। মিথাইল সালফেট কথাটা এখানে লেখা নেই, টাইমোনিয়াম লিখলেই হয়ে যাবে। তাহলে নরভিস, অ্যালজিন, তারপরে টাইভাস, ভিসেট, এইগুলো নামে পাওয়া যায়। তো যেটাই ব্যবহার করেন, যে কোম্পানিরই ব্যবহার করেন, আমার কোনো সমস্যা নেই, জেনেরিক নেমটা শুধু ঠিক রাখবেন। তাহলে আমরা প্রাথমিকভাবে জানলাম যে একটা ডায়রিয়ার পেশেন্টকে আমরা কি ট্রিটমেন্ট দিব, কি ট্রিটমেন্ট দেব। প্রথমেই জিম্যাক্স বা অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক, 2 নম্বরে মেট্রোনিডাজোল, 3 নম্বরে রেসিকাডর্টিন অথবা প্রোবায়োটিক মেডিসিন প্রোবায়োটা, যে কোনো একটা, অর্থাৎ 3টা মেডিসিন এখানে উল্লেখযোগ্য, সাথে ওরসালাইন। যদি অ্যাডিশনাল প্রবলেম কারো থাকে, যেমন বমি বমি ভাব, বমি হওয়া, এই ধরনের প্রবলেম যদি থাকে, তাকে বমির ওষুধ দিলাম, 2 দিন বমি হচ্ছে, খেলে ভালো হয়ে যাবে। তারপরে গ্যাসের প্রবলেম থাকলে এখানে ফ্যামোটিডিন গ্রুপ, স্যামিটিডিন গ্রুপ, এই টাইপের গ্রুপের যে ওষুধগুলো আছে এইগুলো দিলেই হয়ে যাবে। আর লাস্ট যেটা বলবো, যে পেটে ব্যথা থাকবে, যে কোনো পেশেন্টেরই পেটে ব্যথা পাবেন, পেটে ব্যথা পাইলে টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধ। আবার অনেকে আবার কি এই কাজ করবেন না, যে ডাইক্লোফেনাক, জি ন্যাপ্রোক্সেন। স্যার, আপনার ইয়েতে থাকলে তো যখন আপনার ডায়রিয়া হয় তখন তো আপনার গ্যাসের ওষুধ খাওয়া নাকি পেটের আরো লুজ মোশন বাইরে যায়। আচ্ছা, আমরা যা এখানে আমি বিষয়টা ক্লিয়ার করেছি। গ্যাসের ওষুধ আমরা কখন দেব বা কখন দেব না, এই বিষয়টা আমি অলরেডি ক্লিয়ার না করেছি, আমি আবারও না বলে দিচ্ছি। গ্যাসের ওষুধ 2 ধরনের, মোটা দাগে 2 ধরনের। একটা হচ্ছে H2 ব্লকার আকারে পাওয়া যায়, আর একটা হচ্ছে পিপিআই মেডিসিন। পিপিআই মেডিসিন কোনগুলো? যেগুলো আমরা সচরাচর খাই, যেমন সার্জেল, সেক্লো, নেক্সাম, তারপরে রেমো, তারপরে আপনার হচ্ছে আদার্স যে ওষুধগুলো আছে, অর্থাৎ ইসোমিপ্রাজল, অমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল, তারপরে র্যাবিপ্রাজল, এই টাইপের যে ওষুধগুলো আছে, এই টাইপের ওষুধগুলো আমরা ডায়রিয়ার ক্ষেত্রে অ্যাভয়েড করব। যদি কোনো পেশেন্টের ডায়রিয়ার ক্ষেত্রে হাইপার অ্যাসিডিটি থাকে, মানে গ্যাসের প্রবলেম থাকে, এই ওষুধগুলোকে অ্যাভয়েড করে গ্যাসের ওষুধ হিসেবে আমরা কি করব? ফেমোটিডিন গ্রুপের ওষুধ ব্যবহার করব। এইটাই হচ্ছে মূল বিষয়। সাধারণত অ্যান্টাসিড থেকে শুরু করে গ্যাসের ওষুধ মোটামুটি 3 ধরনের হয়ে থাকে, বেসিক্যালি 2 ধরনের। বেসিক্যালি 2 ধরনের, এখানে একটা হচ্ছে H2 ব্লকার, আর একটা হচ্ছে পিপিআই মেডিসিন। তো H2 ব্লকারের মধ্যেই হচ্ছে ফেমোটিডিনটা। যাদের সিভিয়ার গ্যাসের প্রবলেম আছে তাদেরকে পিপিআই মেডিসিন মানে অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, এই টাইপের ওষুধগুলো অ্যাভয়েড করে আমরা ফেমোটিডিন গ্রুপের ওষুধটা দিতে পারি। যদি কারো প্রবলেম থাকে তাহলে দিব, প্রবলেম না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। তবে টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধটা দিতে হবে। তাহলে এই যে আমরা 2টা পেজের একটা ট্রিটমেন্ট শিখলাম, 2টা পেজের একটা ট্রিটমেন্ট আমরা শিখলাম, এটা সাধারণত কাদেরকে দিব? আপনাদের মনের মধ্যে প্রশ্নটা থাকবে। বিষয়টা ক্লিয়ার করে দেই। যেই পেশেন্ট আপনার কাছে হেঁটে এসে বা কারোর সাথে আপনার কাছে চেম্বার পর্যন্ত আসছে, আপনার ফার্মেসি পর্যন্ত আসছে, তাকে আপনি এই ট্রিটমেন্ট দিবেন। মুখে ওর স্যালাইন, মুখে ট্যাবলেট, এগুলো তাকে দিবেন। কিন্তু যেই পেশেন্ট শয্যাশায়ী, পেশেন্ট লেথার্জিক, দুর্বল হয়ে গেছে, 15 বার 20 বার বাথরুম হয়েছে, পেশেন্ট নড়তে পারছে না, নড়াচড়া করতে পারছে না, সেই পেশেন্টকে আপনি এই ফরম্যাটে ট্রিটমেন্ট দিলে ভালো হবে না। সেই পেশেন্টকে আপনার কি করতে হবে? ইনজেক্টেবল দিতে হবে। এখন অনেকে ক্লাস শেষে প্রশ্ন এমন করবেন যে স্যার আসলে কাকে কোনটা দিব। মোট মোট কথা বলে দেই খুব সংক্ষিপ্ত ভাবে, একদম স্পেসিফিক বা নির্দিষ্ট করে। যে পেশেন্ট আপনার কাছে এসে চিকিৎসা নিবে, হেঁটে এসে চিকিৎসা নিবে, তাকে আপনি এই ট্যাবলেট ফরম্যাটে চিকিৎসা দিবেন। আর যেই পেশেন্ট আপনার মানে তার বাড়িতে গিয়ে বা তার সে যে জায়গায় আছে সেখানে গিয়ে আপনাকে সেই ট্রিটমেন্টটা দিতে হচ্ছে, তাকে প্রথমত কি করবেন? ইনফিউশন দিবেন। কি ট্রিটমেন্ট বলে দেই। ট্রিটমেন্টটা হচ্ছে, দেখেন,
এখানে বলা হচ্ছে সমস্যা বেশি হলে মানে সিভিয়ার ডায়রিয়া। সিভিয়ার ডায়রিয়া বলতে কি বুঝি? 15 বার 20 বার বাথরুম হয়েছে, পেশেন্ট ল্যাথার্জিক, শয্যাশায়ী অবস্থা, তার ক্ষেত্রে আপনি যদি ট্যাবলেট দেন, ট্যাবলেট বডির মধ্যে যেতে আর সেটা অ্যাবজর্পশনে আসতে অনেকটা সময় লাগবে। তখন তাকে আমরা কি করব? সিভিয়ারিটি বেসিস আমরা এখানে এই যে বেক্সিমকো কোম্পানির ক্লোরাইড নামে পাওয়া যায়, সিএস নামে পাওয়া যায়। সিএস হচ্ছে কলেরা স্যালাইন। ডায়রিয়ার পেশেন্টকে আপনাদের ভাইবার পরীক্ষায় প্রশ্ন করে ডায়রিয়ার পেশেন্টকে কোন ধরনের স্যালাইন দেওয়া হয়, অনেকে বলে ডায়রিয়া স্যালাইন। আসলে ডায়রিয়া স্যালাইন নামে কোনো স্যালাইন পাওয়া যায় না। ডায়রিয়ার পেশেন্টকে দিতে হয় কলেরা স্যালাইন। ডায়রিয়ার পেশেন্টকে দিতে হয় কলেরা সাইন। এই যে C/S লেখা আছে, এটার ফুল ফর্ম হচ্ছে কলেরা স্যালাইন, যেটা ক্লোরাইড নামে পাওয়া যায় বেক্সিমকো ফার্মার। ক্লোরাইড নামে পাওয়া যায় বেক্সিমকো ফার্মার। তো এই কলেরা স্যালাইন চেনার আবার সিস্টেম আছে। এটা মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন রেড কালারের হয়ে থাকে। সিএস কথাটা লেখা থাকে রেড কালারের, লাল কালারের। তো এই স্যালাইনটা 100 সিসি মানে 1 লিটার, 100 সিসি সমমান হচ্ছে 1 লিটার, 40 থেকে 50 ড্রপস পার মিনিট রানিং দিতে হবে। কোথায়? শিরাপথে। একটা ক্যানোলা ওপেন করে নিতে হবে, 18 গজ বা 20 গজ একটা ক্যানোলা ওপেন করে নিতে হবে। নিয়ে প্রথমে এই যে কলেরা স্যালাইন, তারপরে লেখা আছে মেট্রো ইনফিউশন, মেট্রো আইভি। এটা 100 ml আকারে কাচের বোতল পাওয়া যায়, 10 মিনিট লাগবে, রানিং দিয়ে দিবেন। মেট্রোনিডাজলটা শিরাপথে দিয়ে দিতে হয়। ইনফিউশন সিপ্রক্স 200 মিলিগ্রাম আকারে আইভিতে পাওয়া যায় কাচের বোতল, 40 থেকে 50 ড্রপস বা রানিং দিতে হবে। এখন কোনটা কখন দিবেন? পেশেন্ট যদি ল্যাথার্জিক বা শয্যাশায়ী হয় তখন তাকে অবশ্যই কি করতে হবে? প্রথমত একটা ক্যানোলা ওপেন করতে হবে। ক্যানোলা আপনাদের করানো আমরা শেখাবো ইনশাল্লাহ যখন আসবেন। ক্যানোলা ওপেন করে নিয়ে প্রথমে সিপ্রোফ্লক্সাসিনটা আমরা দিয়ে নিব। হয়তো কথার কথা 5 মিনিটে সিপ্রোফ্লক্সাসিনটা চলে যাবে 200 mg। এটা চলে যাওয়ার পরে সিপ্রোফ্লক্সাসিনটা খুলে ঠিক মেট্রো আইভিটা দিয়ে দিতে হবে। মেট্রো আইভিটা হয়তো 10 মিনিট লাগবে। এটা চলে যাওয়ার পরে আপনি তাকে কলেরা স্যালাইন লাগাই দেন। তাকে কলেরা স্যালাইন লাগাই দেন। কলেরা স্যালাইন লাগাই দেওয়ার পরে হয়তো 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে কলেরা স্যালাইন চলে যাবে। যাওয়ার পরে পেশেন্ট অনেকটা কি পাবে? স্বস্তি পাবে, পেশেন্টটা অনেকটা শক্তি পাবে। যখন পেশেন্ট শক্তি পাবে, স্বস্তি পাবে, তখন আপনি হাতে কিছু ওষুধ তাকে লিখে দিয়ে আসলেন বা কিছু ওষুধ তাকে দিয়ে দিলেন। কোনগুলো? এতক্ষণ এই ইনফিউশন বা ইনজেক্টেবল ওষুধ পড়ানোর আগে যে ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম, যেমন জিম্যাক্স, মেট্রোনিডাজল, প্রোবায়ো বা রেসিকাট্রিল, ইমিস্টেট, তারপরে আপনার হচ্ছে নরভিস, এই জাতীয় ট্যাবলেটগুলো তাকে ওরাল করে দিবেন। পরবর্তীতে আর এগুলোর দরকার নাই। ইনস্ট্যান্ট ডোজ হিসেবে একটা মেট্রো একটা সিপ্রো দিয়ে দিলেন, ঝামেলা শেষ। একটা কলেরা স্যালাইন দিয়ে দিলেন। এই হচ্ছে মূল বিষয়। কখন কাকে কোনটা কিভাবে দিবেন। যে পেশেন্টকে বাড়িতে গিয়ে চিকিৎসা দিতে হবে তাকে অবশ্যই স্যালাইন দিয়ে দিবেন। যদিও রেকর্ডিং ওপেন আছে, কথাগুলো বলা কেমন হবে জানি না। এখানে কিন্তু যারা প্র্যাকটিস করেন অলরেডি আপনারা জানেন যে কি পরিমাণ আসলে লভ্যাংশ থাকে আর কি একটা পেশেন্টকে স্যালাইন করলে। তো যাই হোক, এটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না। তবে এই যে স্যালাইনের কথাগুলো বলা হচ্ছে এখানে কিন্তু কোনোটাতে আমি প্রেগনেন্সি ক্যাটাগরি বলিনি। একটা প্রেগনেন্ট ওমেনের যদি হয় তখন কি হবে? প্রেগনেন্ট ওমেনকে কলেরা স্যালাইন দেওয়া যাবে না। যদি প্রেগনেন্সিতে ডায়রিয়া হয় হার্টম্যান সলিউশন স্যালাইন দিতে হবে। হার্টম্যান সলিউশন স্যালাইন দিতে হবে। মেট্রো দেওয়ার দরকার নাই, সিপ্রো দেওয়ার দরকার নেই, কারণ এগুলো প্রেগনেন্সিতে নিরাপদ নয়। তাকে একটা হার্টম্যান সলিউশন স্যালাইন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কি করবেন? দিয়ে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট পেজে কোনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট পেজের এখানে প্রথমে জিম্যাক্স লেখা আছে। জিম্যাক্স প্রেগনেন্সিতে নিরাপদ, প্রেগনেন্সিতে ব্যবহার করা যায়, কোনো সমস্যা নাই, প্রেগনেন্সিতে জিম্যাক্স দেওয়া যাবে। 2 নম্বরে বলছে দেখেন যে ফ্লাজিল মেট্রোনিডাজল ফ্লামিড। মেট্রোনিডাজল ডিমসে সার্চ দিবেন, দেখবেন এ ক্যাটাগরি। এ ক্যাটাগরি অনুযায়ী প্রেগনেন্সিতে দেওয়া যাবে, কিন্তু অনেক রকমের মতবিরোধ আছে। যেহেতু এটা নিয়ে কনফিউশন আছে, মতবিরোধ আছে এবং গবেষণা চলছে এবং এটা ভ্রূণের ক্ষতি করতে পারে এমন তথ্য পাওয়া যাচ্ছে, এই কারণে মেট্রোনিডাজল আমরা প্রেগনেন্সিতে ব্যবহার করব না। কি ব্যবহার করব? মেট্রোনিডাজলের পরিবর্তে নিটাজক্সানাইড, NITA ZOXANIDE, নিটাজক্সানাইড গ্রুপের জক্স ট্যাবলেট পাওয়া যায় 500 মিলিগ্রাম, সকালে একটা রাতে একটা, টানা 3 দিন। এই বিশেষ করে মেট্রোনিডাজলের পরিবর্তে আমরা প্রেগনেন্সিতে বা গর্ভবতী মায়েদের জন্য নিটাজক্সানাইড গ্রুপের ট্যাবলেট ব্যবহার করব 500 মিলিগ্রাম, সকালে একটা রাতে একটা, এভাবে টানা 3 দিন। মেট্রোনিডাজল প্রেগনেন্সিতে ব্যবহার করব না। আচ্ছা, 3 নম্বরে যে ওষুধটা বলা আছে, প্রেগনেন্সিতে রেসিকাডর্টিল নিরাপদ নয়।
বা এই ওষুধটা প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, এটা ভ্রূণের ক্ষতি করতে পারে। আচ্ছা, তারপরে আসি পরবর্তী পেজ। পরবর্তী পেজে এখানে প্রোবায়োটা প্রেগনেন্সিতে নিরাপদ। প্রেগনেন্সিতে প্রোবায়োটা বা ইন্টারোজার্মিনা, গুডগার্ড এই জাতীয় ট্যাবলেটগুলো, ক্যাপসুলগুলো আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ইমিস্টেট দেওয়া যাবে, বমি হলে প্রেগনেন্সিতে এটা দেওয়া যাবে, তবে ফেমোটিডিন গ্রুপের ওষুধ দেবেন না। আচ্ছা, তারপরে নরভিস বা এই যে টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধ পেটে ব্যথা, প্রেগনেন্সি পিরিয়ডে যে কোনো সময়, এমনি থেকে ডায়রিয়া না, এমনি থেকে পেটে ব্যথা, মেনস্ট্রুয়াল পিরিয়ডের ব্যথা অথবা প্রেগনেন্সি পিরিয়ডে ব্যথা, তলপেটে ব্যথা, যে কোনো ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা যাবে। এটা নিরাপদ একটা ড্রাগস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা হচ্ছে ডায়রিয়ার একটা সামগ্রিক প্রাইমারি ম্যানেজমেন্ট, প্রাথমিক স্বাস্থ্য সেবা। যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছেন আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যাদের প্রশ্ন আছে ধারাবাহিকভাবে প্রশ্ন করবেন। তবে হ্যাঁ, কথা হচ্ছে ডায়রিয়া সংক্রান্ত যেই আলোচনাটি হলো, এটা আপনাদের বিশেষ করে প্র্যাকটিস লাইফকে অনেকটা সমৃদ্ধ করবে। আপনারা যদি আজকে আমার এই কথাগুলো মানে নিজে থেকে মানে গ্যাদার করতে পারেন, আমার কথাগুলো যদি বুঝতে পারেন, নিজের পরিবারের মানুষকে আপনি সেবা দিতে পারবেন। কনফিডেন্টলি বলছি, নিজের পরিবারের মানুষকে সেবা দেওয়ার জন্য আপনার মনের মধ্যে একটা সাহস যোগাবে। ডায়রিয়াতে বাচ্চাদের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দেওয়া হয়, বাচ্চাদের ট্রিটমেন্টগুলো আমরা এখানে মিনিমাম ট্রিটমেন্ট শেখাই, তবে এটা কোর্সের শেষের দিকে। কারণ কি, বাচ্চাদের ট্রিটমেন্ট যদি আমি এখনই বুঝাই দেই, ডোজ মেনটেনিং করতে পারবেন না। কোনটা অ্যান্টিবায়োটিক, কোনটা ব্যথানাশক, কোনটা কি বলবো যে অ্যান্টিহিস্টামিন, এই জাতীয় বিষয়গুলো যখন আপনি বুঝে যাবেন, শেষের দিকে গিয়ে বেসিক কিছু পার্ট আছে বাচ্চাদের, সেগুলো আমরা বাচ্চাদের ডোজগুলো আপনাদের শিখাই দিব। এই মুহূর্তে বাচ্চাদের ডোজ নিয়ে আমি কোনো কথা বলছি না। তবে প্রেগনেন্সি পিরিয়ড এবং নর্মাল পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো ঠিক আমি যে নিয়মগুলো বলে দিলাম বা যে সিস্টেমগুলো বলে দিলাম, এই ফরম্যাটে আপনারা অ্যাপ্লাই করবেন। আল্লাহর রহমতে পেশেন্ট সুস্থ হয়ে যাবে। কনফিডেন্টলি বলছি, ট্রিটমেন্ট অ্যাপ্লাই করবেন কোনো রকম কোনো ভয় ছাড়া, কোনো রকম কোনো ভয় ছাড়া। তবে যদি কাউকে অ্যান্টিবায়োটিক দিতে না চান, সেটা আপনি ব্যক্তিগতভাবে তখন নাও দিতে পারেন। তবে মেট্রোনিডাজল, রেসিকাডর্টিল অথবা প্রোবায়োটিক মেডিসিন এইগুলো দিয়ে আগে দেখবেন। যদি কভার না হয়, সুস্থ না হয়, তখন আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা আজকে এই নতুন ব্যাচের ক্লাসে আমাকে সহযোগিতা করার জন্য। যাদের প্রশ্ন আছে আপনারা ধারাবাহিকভাবে এক এক করে প্রশ্ন করবেন।